ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হলো কুলম্বের সূত্র। ক্লাস 12-এর অধ্যায় দ্বিতীয়র তড়িৎ ক্ষেত্রের প্রথম টপিক কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র জানতে গিয়ে আমাদের কয়েকটা বেসিক নলেজ জানতে হবে। আমরা জানি সম আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। তো সম আধান পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। কিভাবে? ধরো আমাকে দুটো পজিটিভ আধান দিয়েছে বা দুটো পজিটিভ আধানকে রাখা হলো। তো সম আধান পরস্পরকে কি করবে? বিকর্ষণ করবে। ঠিক একইভাবে দুটো পজিটিভ না রেখে দুটো নেগেটিভ আধানকে যদি আমি রাখি সেক্ষেত্রেও দেখা যাবে যে এরা পরস্পরকে কি বিকর্ষণ করে। সম আধান পরস্পরকে বিকর্ষণ করে। বিকর্ষণকে আমরা ইংলিশে বলি রিপালশন। এবং দুটি বিপরীত আধান পরস্পরকে কি করে? আকর্ষণ। ধরো এক সাইডে একটা পজিটিভ আধান আছে আর অন্য সাইডে একটা নেগেটিভ আধান। তো এরা কি করবে? পরস্পরকে আকর্ষণ করবে। পরস্পরকে কি করবে? আকর্ষণ। বা এই সাইডে যদি আমি একটা নেগেটিভ আর এই সাইডে পজিটিভ রাখি সেক্ষেত্রেও দেখা যাবে কি এরা পরস্পরকে কি করছে? আকর্ষণ করছে, যাকে আমরা অ্যাট্রাকশনও বলি। তো সম আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। এতটুকু আমরা জানি। এবার আকর্ষণ যে করছে আর বিকর্ষণ যে করছে, অর্থাৎ দুটি আধানের মধ্যে, সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, সম আধান বিপরীতধর্মী যাই হোক না কেন, দুটি আধানের মধ্যে কি একটা বল কাজ করছে। সেটা আকর্ষণও হতে পারে, বিকর্ষণও হতে পারে। তো বল, তাই তো? আর আমরা জানি বল হচ্ছে পরিমাপযোগ্য ভৌত রাশি। আমরা পদার্থবিদ্যায় ওই সমস্ত রাশিগুলো নিয়ে আলোচনা করি যে যাদের আমরা কি পরিমাপ করতে পারি। তো এখানে আধান এই দুটো আধান বা এই দুটো আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল ক্রিয়া করছে সেই বলটাও কি তাহলে আমরা পরিমাপ করতে পারব? অবশ্যই পরিমাপ করতে পারব। তো এই যে দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রকৃতি কীরূপ হবে, বিকর্ষণ বলের মানটা কেমন হবে তা নির্ণয় করেছিলেন 1785 খ্রিস্টাব্দে একজন বিজ্ঞানী ছিলেন, ফরাসি বিজ্ঞানী চার্লস কুলম্ব। তিনি প্রথম সুস্পষ্টভাবে দুটি আধানের মধ্যে যে ক্রিয়াশীল বল ক্রিয়া করছে, সেটা আকর্ষণ হোক কিংবা বিকর্ষণই হোক না কেন, সে বলের প্রকৃতি এবং মান নির্ণয় করেছিলেন। ঠিক আছে? তো আমরা কুলম্বের সূত্র এবং এই যে বলটা ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কীরূপ হবে তা তিনি একটা সূত্রের মাধ্যমে উপস্থাপন করেছিলেন। সেই সূত্রটাকে আমরা বলি কুলম্বের সূত্র। তো কুলম্বের সূত্র বেসিক্যালি দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বলের মানটা কীভাবে নির্ণয় করব তা কুলম্বের সূত্র থেকে আমরা পাই। ঠিক আছে? তো কুলম্বের সূত্র প্রয়োগ করতে হবে বা কুলম্বের সূত্র কোন ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, এটা প্রয়োগ করার আগে এর কিছু সীমাবদ্ধতা আছে।
যে আমি কোন কোন ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো আর কোন ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারবো না। বেসিক্যালি এটা যে কুলম্বের সূত্র একটা সার্বজনীন সূত্র নয়। সার্বজনীন অর্থাৎ যে এমন একটা সূত্র যেখানে সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তো কুলম্বের সূত্রে কিছু সীমাবদ্ধতা আছে, বা আমরা বলতে চাইছি যে কুলম্বের সূত্র প্রয়োগ করার কিছু কন্ডিশন আছে, যে এই কন্ডিশনে কুলম্বের সূত্রটা আমরা কি প্রয়োগ করতে পারব। ওকে, তো নেক্সট পয়েন্ট আমাদের এটাই থাকবে যে কুলম্বের সূত্র যে প্রয়োগ করব কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করব। ঠিক আছে, তো কন্ডিশন আমরা বেসিক্যালি পড়ব কন্ডিশন, যে কোন কন্ডিশনে আমরা কুলম্বের সূত্র কি প্রয়োগ করতে পারব। তো ফার্স্ট কন্ডিশন, প্রথম যেটা শর্ত আছে কুলম্বের সূত্র প্রয়োগ করার শর্তও তুমি এটা বলতে পারো। কুলম্বের সূত্র প্রয়োগ করার শর্ত, যে হ্যাঁ এই শর্তগুলো যদি সিদ্ধ হয় তবে আমি কুলম্বের সূত্রটা প্রয়োগ করতে পারব। তো প্রথম শর্তই হচ্ছে কি, যে দুটি আধানকে নিয়ে আমরা কাজ করব, যে আধানগুলোকে নিয়ে কাজ করব, সে আধানগুলোকে কি হতে হবে, অবশ্যই বিন্দু আধান হতে হবে। আচ্ছা, তার আগে বলি আমরা আধানকে কি দিয়ে লিখি। আমরা আধানকে ক্যাপিটাল কিউ কিংবা স্মল কিউ দিয়ে ডিনোট করি। আধানের সিম্বল আইদার ক্যাপিটাল কিউ অর স্মল কিউ, বাট ইন জেনারেলি আমরা স্মল কিউটাই বেশি ইউজ করি। ঠিক আছে, তো আমরা যে আধানগুলো নিব, আধান দুটো নিব, সে আধান দুটিকে কি হতে হবে, বিন্দু আধান হতে হবে। ধরো না আমরা দুটো আধান নিচ্ছি Q1 ও Q2, এই আধানের প্রকৃতি কীরূপ হতে হবে, বিন্দু আধান। ঠিক আছে, বিন্দু আধান বলতে এখানে যেটা বোঝানো চাইছে যে দুটি আধান পরস্পর থেকে তো একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে, সে দূরত্বটাকে আমি ধরলাম আর। তো কোন অর্থে বিন্দু আধান, এর মধ্যবর্তী আধান দ্বয়ের মধ্যবর্তী দূরত্বটা ভেরি মাচ গ্রেটার দেন হবে যে আধানের আকার বা আধান যে বস্তুতে আছে তার আকার। এই আধান সমন্বিত যে বস্তুটা বা আধানের সমষ্টি বা আধান যতটা আছে, সে আধানের পরিমাপ, আধানের যে বস্তু আধান যে আছে তার আকারটা এদের মধ্যবর্তী দূরত্বের তুলনায় কি নগণ্য হলেই আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারব। ঠিক আছে, তো প্রথম শর্ত গেল এইটা, যে দুটি আধান নিয়ে আমরা বা যে দুটি আধানের ওপর আমরা কুলম্বের সূত্র অ্যাপ্লাই করব, সে আধান দুটিকে কি হতে হবে, আধান দুটিকে হতে হবে বিন্দু আধান। ওকে, কন্ডিশন টু বলতে বোঝাচ্ছে কন্ডিশন টুতে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে আধান দুটিকে কি অবশ্যই স্থির আধান হতে হবে, রেস্ট চার্জ, স্টেশনারি চার্জ। আধান দুটিকে স্থির আধান হতে হবে। ঠিক আছে, স্টেশনারি চার্জকে আমরা কি লিখি, আধান হিসেবে। ওকে, তো এখন সূত্রটা, কুলম্বের সূত্রটা, তো আমরা কি জানলাম, আমরা জানলাম দুটি আধান পরস্পরকে আকর্ষণ বা বিকর্ষণ করে। ঠিক আছে, এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আমরা কুলম্বের সূত্র থেকে পাই। এই সূত্রটি অ্যাপ্লিকেবল কোন ক্ষেত্রে, বিন্দু আধানের ক্ষেত্রে। ওকে, তো কুলম্বের সূত্র ওকে, কুলম্বের সূত্র কি বলছে, কুলম্বের সূত্র বলছে যে
দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ ধরে নাও আমার কাছে দুটো আধান আছে, Q1 ও Q2, পরস্পর থেকে একটা দূরত্বে আছে যেটাকে আমরা R বলছি। তো এই দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক। আমরা বলকে কি F দিয়ে ডিনোট করি, তাই তো। তো আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক। অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি F সমানুপাতিক Q1 Q2 যখন R ধ্রুবক। আবার কি বলছে, এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মধ্যবর্তী দূরত্ব কত? R, তার বর্গ মানে স্কোয়ার। ব্যস্তানুপাতিককে আমরা 1/, লিখতে পারি F। যখন Q1 ও Q2 ধ্রুবক। তো কুলম্বের সূত্র, দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা কুলম্বের সূত্র। এবার আমরা ক্লাস 10-এর ম্যাথামেটিক্সে পড়েছি যে যখন একই রাশি অন্য রাশিগুলোর সাথে ব্যস্তানুপাতিক বা সমানুপাতিক হয় তখন আমি তাদেরকে কি কম্বাইন করে লিখতে পারি। তো যেটাকে আমরা বলি যৌগিক ভেদের উপপাদ্য অনুসারে কি লিখতে পারি, F সমানুপাতিক Q1 Q2 বাই R স্কোয়ার। ওকে, সো এই দুটোকে আমরা কম্বাইন করে কি লিখতে পারি, F সমানুপাতিক Q1 Q2 বাই R স্কোয়ার। যখন Q1 Q2 এবং R কি তিনটাই পরিবর্তনশীল। ওকে, এবার আমরা কি জানি যে একটা সমানুপাতিক চিহ্নে উঠলে একটা সমান হয় আর একটা ধ্রুবক হয়। এই ধ্রুবকটার নাম দিলাম আমি K ড্যাশ। তো F ইকুয়াল টু K ড্যাশ Q1 Q2 বাই R স্কোয়ার। এটা কুলম্বের সূত্র। এটাকে ফার্দার আমরা ডিসকাস করব। তো K ড্যাশ হচ্ছে আমরা জানি একটা সমানুপাতিক ধ্রুবক। K ড্যাশ সমানুপাতিক ধ্রুবক, এটা নামও আছে যেহেতু কুলম্বের সূত্র ক্ষেত্রে এই ধ্রুবকটা আমরা পেয়েছি। তো অনেক সময় এটাকে কুলম্ব ধ্রুবকও বলা হয়। কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ
ধ্রুবক, স্থির তড়িৎ ধ্রুবক। তো কে ড্যাশ একটা সমানুপাতিক ধ্রুবক, যাকে কুলম্ব ধ্রুবক বা স্থির তড়িৎ ধ্রুবক বলে। এবার কে ড্যাশ ধ্রুবক হলেও এটা কিন্তু সার্বজনীন ধ্রুবক নয়, মানে কে এর মানটা সবসময় একই থাকে না। সবসময় বলতে সব কন্ডিশনে, সব জায়গায় একরকম নয়, এটা সার্বজনীন নয়, এর মানটা পরিবর্তনশীল। তো কে ড্যাশের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কে ড্যাশের মান নির্ভর করে যে আমি এই যে ফোর্সটার ভ্যালু বের করব, মানটা বের করব, সেখানে কোন এককটা ব্যবহার করব। আমি এই বলটা ডাইনে করব না নিউটনে করব। বলের একক আমরা জানি, এসআই একক নিউটন আর সিজিএস একক ডাই। তো কে ড্যাশের মানটা নির্ভর করে যে একক পদ্ধতিটা আমি ব্যবহার করছি, ব্যবহৃত একক পদ্ধতির ওপর, এবং এর সাথে আধান দুটো কোন মাধ্যমে আছে। এই যে আধান দুটো কোন মাধ্যমে আছে, মানে কি, মানে এই যে আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম যে তোমার একটা বন্ধু আছে আর তুমি একটা দড়ির দুটো প্রান্তকে ধরে টানছো। তো তুমি হতে পারো যে কোনো মাঠের মধ্যে বায়ুতে টানছো, বায়ু একটা মাধ্যম, যেটাকে অনেক সময় শূন্য মাধ্যম বলা হয়। কিংবা তোমাদেরকে বললো যে ওই দড়িটা নিয়ে গিয়ে তোমরা একটা পুকুরে নেমে যাও। তো তোমরা পুকুরে দুজনে গিয়ে এই দড়িটাকে পুকুরের জলের ভেতরে টানছো, তাহলে সেক্ষেত্রে মাধ্যমটা কি যাচ্ছে? জল। কিংবা বলে দিল যে একটা কাদা ভর্তি একটা জলাশয় আছে, সেখানে গিয়ে টানো। তার মানে আমি এটা বলতে চাইছি যে যে আধান দুটো আছে, আধান দুটো কোন মাধ্যমে আছে, সেটা বায়ু মাধ্যম হতে পারে, সেটা অন্য কোনো মাধ্যমও হতে পারে। তো মাধ্যমটা আমি কি ব্যবহার করছি তার উপরও নির্ভর করছে যে কে এর মানটা কেমন হবে। তো কে ড্যাশের মানটা নির্ভর করে ব্যবহৃত একক পদ্ধতির এবং মাধ্যমের উপরে, ঠিক আছে? ওকে, এবার আমাকে আর একটা জিনিস জানতে হবে, কি যে এই যে দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল এফ, এই বলটাকে বলা হয় স্থির তড়িৎ বল। স্থির তড়িৎ বল, যেহেতু দুটো আধান কি আছে, বায়ু মাধ্যমে স্থির আছে, আর এদের মধ্যে একটা বল কাজ করছে, তো এটাকে বলা হয় স্থির তড়িৎ বল। আর একটা কথা অবশ্যই জরুরি, যে এই বলটা এই বলটা আধান দ্বয়ের সংযোজক সরলরেখা বরাবর কাজ করে, ঠিক আছে? মানে দুটো আধান ধরে নাও যে এরকম আছে, এখানে Q1 Q2, এরা পরস্পরকে তাদের সংযোগকারী সরলরেখা বরাবরই আকর্ষণ বা বিকর্ষণ করে। কখনো হয় না যে এইভাবে বা এইভাবে বা অন্য কোনো পথে এভাবে আকর্ষণ করে, এটাও না, এটাও না, এটাও না, এটা আধান দ্বয়ের মধ্যে ক্রিয়াশীল বল তাদের সংযোগকারী সরলরেখা বরাবর কাজ করে। ওকে, ঠিক আছে। তো এবার আমরা ক্লাস 11-এ 9-এ 10-এ প্রত্যেকটা ক্ষেত্রে জেনে এসেছি কি বল এফ ভেক্টর রাশি। কি রাশি? ভেক্টর রাশি। ভেক্টর রাশি কাদের বলা হয়? যাদের মান ও অভিমুখ উভয়ই থাকে। তো এখানে আমি শুধুমাত্র কথা বলেছি কি নিয়ে? মান নিয়ে। আমি কিন্তু এখনো যে দুটি আধানের মধ্যে Q1 ও Q2
ক্রিয়াশীল বলের মানটা নির্ণয় করেছি, এর অভিমুখ বা দিকটা নির্ণয় করিনি। ঠিক আছে, তো তারও কোশ্চেন অ্যান্সার বিজ্ঞানী কুলম দিয়ে দিয়েছে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে এই দুটো আধান যে আছে, এই দুটো আধানের মধ্যে যে বলটা কাজ করবে সেই বলের মানটা হবে সমান ও বিপরীতমুখী। কেমন? ধরে নাও এর উপর বল প্রয়োগ করছে, আকর্ষণ বিকর্ষণ দুটোই হতে পারে, আধানের প্রকৃতির উপর নির্ভর করছে, বা একে বল প্রয়োগ করছে। তো আমি কি করছি, এই যে এর উপর বল প্রয়োগ করবে, ধরে নাও যে এটা পজিটিভ আর এটাও পজিটিভ। ঠিক আছে, তো এই আধানটাকে কি করবে? বিকর্ষণ করবে, মানে কি দূরে চলে যেতে বলবে। তাহলে ফোর্স অন 1/2, এটা কোন দিক কাজ করবে? এটা কাজ করবে এই বরাবর। এবং ফোর্স অন 2/1, এটা কি বরাবর কাজ করবে? এই বরাবর। তোমরা কখনোই ভাববার না যে এদিক কাজ করছে বলে ভেক্টর চিহ্নটা এদিক হবে না, ভেক্টর চিহ্ন এদিকে হয় অলওয়েজ। তো দেখো এই দুটো বলের মান কিন্তু সেম, কিন্তু দিকটা কি? বিপরীত। আমি যে বলটা বের করেছি এটা বেসিক্যালি F12 ভেক্টর ইকুয়াল টু F21 ভেক্টর এর মডের সমান। এই দুটোর মধ্যে আকর্ষণ আর বিকর্ষণ বলের মানটা সেম হবে। ওকে যতটা বল দিয়ে আকর্ষণ বা বিকর্ষণ করবে, এই আধানটি 1 নম্বর আধানকে ঠিক একই বল দ্বারা আকর্ষণ বা বিকর্ষণ করবে। ওকে, এবং মানটা সেম আর দিকটা বিপরীত। তাহলে আমরা লিখতেই পারি কি F12 ভেক্টর ইকুয়াল টু F21 ভেক্টর, সামনে একটা নেগেটিভ সাইন। দুটি আধান দ্বারা পরস্পর এর উপর ক্রিয়াশীল বলের মানটা সমান ও বিপরীতমুখী। মানটা সমান ও বিপরীতমুখী। ওকে, সো আবার লিখি কুলম্বের সূত্রে গাণিতিক রূপ। F ইকুয়াল টু K ড্যাশ Q1 Q2 বাই R স্কোয়ার। এটা আমরা পেয়েছি। তো আমরা কি জানি? একটু আগে জানলাম যে কে ড্যাশের মানটা ব্যবহৃত একক পদ্ধতির উপর নির্ভর করে, আর আধান দ্বয় কি মাধ্যমে আছে তার উপরও নির্ভর করে। তা আমরা জেনারেলি কোন দুটো একক পদ্ধতি ব্যবহার করি? একটা ব্যবহার করি CGS ও SI, এই দুটো ব্যবহার করি। তার মানে CGS পদ্ধতিতে কে ড্যাশের মান একরকম হবে, SI পদ্ধতিতে কে ড্যাশের মান একরকম হবে। আবার আমরা বায়ু মাধ্যম যদি নিই তাহলে সেই ক্ষেত্রে কে ড্যাশের মান একরকম হবে, বা অন্য মাধ্যম, সে অন্য মাধ্যম যে কোনো মাধ্যম হতে পারে। ঠিক আছে, অন্য মাধ্যমে আধান দুটি রাখলে কি সেখানেও কে ড্যাশের মানটা কি আলাদা হবে। তো চলো দেখি কোন ক্ষেত্রে কে ড্যাশের মানগুলো কেমন। তো 1 নম্বর পয়েন্ট দিয়ে, 1 নম্বর পয়েন্ট না দিলেও মোটামুটি লিখো 1 নম্বর পয়েন্ট দিয়ে যে CGS ও বায়ু মাধ্যম, CGS ও বায়ু মাধ্যম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি যে বায়ু মাধ্যমকে শূন্য মাধ্যমও বলা হয়। বায়ু মাধ্যমকে শূন্য মাধ্যমও বলা হয়। CGS ও বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে ড্যাশের ভ্যালুটা হয়ে যায় 1। তাহলে কুলম্বের সূত্রের রূপটা কি হবে? F
ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার। সিম্পলি এক্ষেত্রে এফটা কোন এককে হবে? অবভিয়াসলি সিজিএস বলছি মানে কি ডাইন এককে, আরটা কি হবে সেমি এককে, আর Q1 ও Q2 হবে, আমরা আধানের একক কি জানি এসআই একক কুলম, আর সিজিএস একক স্ট্যাট কুলম বা ইএসইউ ইউনিট, বা অনেক সময় শুধুমাত্র ইউনিটও লেখা থাকে। ঠিক আছে, ওকে। তো সিজিএস ও বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে ড্যাশের ভ্যালুটা হয়ে যায় 1। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু Q1 Q2 বাই আর স্কোয়ার, যেখানে এফটা ডাইনে হবে, আরটা সেমিতে হবে, Q1 Q2টা স্ট্যাট কুলম বা ইএসি ইউনিট বা শুধুমাত্র ইউনিটে হবে। ওকে, এবার আলাদা কন্ডিশনগুলো আমাদেরকে করতে হবে। এটা এখানে থাক। তো সিজিএস হয়ে গেল। এবার কি, এবার 2 নম্বর পয়েন্ট যদি দিই তাহলে এসআই ও বায়ু মাধ্যমের ক্ষেত্রে কি হবে? আচ্ছা, বায়ু মাধ্যম আর শূন্য মাধ্যম একই, এটা মাথায় রাখবা কিন্তু, যে সবসময় আমি বায়ু মাধ্যম বা শূন্য মাধ্যম না উল্লেখ করতে পারি, বায়ু মাধ্যমটাই শূন্য। এসআই ও বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে ড্যাশের ভ্যালুটা হয় 1/4 পাই এপসাইলন 0। এটাকে এপসাইলন 0 বলে, অনেকে এপসাইলন নটও বলে, তো ইচ্ছা তোমরা যেটা বলবে। কে ড্যাশ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0। আচ্ছা, এপসাইলন 0 হচ্ছে নতুন একটা কোয়ান্টিটি আমরা যেটা এখানে পেলাম। এপসাইলন 0কে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ইংলিশে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ওকে, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তো সেই ক্ষেত্রে আমরা কুলম্বের সূত্রটা কি লিখতে পারি? এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। সো এফ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, এবার এই এপসাইলন 0-র একটা মান আছে। ওকে, তো এটার মান জানার আগে আমরা এই ফর্মুলা থেকে বের করে নিই এপসাইলন 0-র এককটা কী হবে। ওকে, সো এপসাইলন 0 ইকুয়াল টু কী লিখতে পারি? এপসাইলন 0 এখানে চলে যাবে, তাহলে এখানে কী পড়ে থাকবে 1/4 পাই Q1 Q2 বাই আর স্কোয়ার ইন্টু 1/f। ঠিক আছে, তো আমরা যদি একক বের করি তাহলে এপসাইলন 0 এর একক কী হবে? দেখো ফর্মুলা থেকে 1 ধ্রুবক, Q1 Q2 কী হয় কুলম, আমরা এসআইতে করছি মাথায় রাখবে, তাহলে কুলম ইন্টু কুলম, সেটাকে আমরা কী লিখতে পারি কুলম ইন্টু কুলম, এটাকে কী লিখতে পারি কুলম স্কোয়ার বাই 4 পাই একটা ধ্রুবক। এবার আর স্কোয়ার আমরা এসআই করছি, তাহলে কী লিখব মিটার স্কোয়ার ইন্টু 1/f। এফটা কী হয় কোন এককে নিউটন, তাহলে আমরা কি লিখতে পারি কুলম স্কোয়ার নিউটন টু দি পাওয়ার -1 অ্যান্ড মিটার টু দি পাওয়ার c স্কোয়ার বাই m স্কোয়ার ইন্টু 1/n। তাহলে কুলম স্কোয়ার, নিউটনটা উপরে গেলে নিউটন টু দি পাওয়ার -1 মিটার টু দি পাওয়ার -2। তো এর একক হয়ে গেল। আর এপসাইলন 0-র যে মানটা সেটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে 8.8
54 ইন্টু 10⁻⁻12 এককটা তো আমরা এখানেই বের করছি কি কুলম স্কোয়ার N⁻⁻1 অ্যান্ড m²⁻²। ওকে, সো আবার এখান থেকে আমরা কি লিখতে পারি, F equal to 1/4πε0 Q1 Q2 বাই r²। দেখো 4π তো ধ্রুবক আর ε0 মানটাও জানি, এটা যদি বসাই তাহলে এই টোটাল কোয়ান্টিটিটা ক্যালকুলেশন করে আমরা লিখতে পারি 9 × 10⁹ Q1 Q2 বাই r²। তো এটাও আরেকটা ফর্মুলা হয়ে গেল। কোন ক্ষেত্রে? এসআই ক্ষেত্রে, এসআই পদ্ধতিতে এবং বায়ু মাধ্যমের ক্ষেত্রে। এখানে এফটা কী একক? নিউটন এককে, কুলম এককে, মিটার এককে। ওকে, এবার কোশ্চেন হচ্ছে যে যদি এসআই হয় ও অন্য কোনো মাধ্যম হয়, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটাকে কিভাবে লিখব? সিম্পল, এফ ইকুয়াল টু আগে কি ছিল 1/4πε0, এখন আমরা লিখব 1/4πε Q1 Q2 বাই r²। তাহলে দেখতেও পাচ্ছ যে ε0 আর এপসাইলন এগুলো একটা মাধ্যমের প্রপার্টি, মিডিয়ামের একটা প্রপার্টি। ওকে, ε0কে আমরা কি বলেছি? ε0কে বলেছি আমরা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। তো এপসাইলনকে আমরা লিখব যে মাধ্যমটা ইউজ করছি অন্য কোনো মাধ্যম, তো ওই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, ওকে। আবার এপসাইলনকে লিখতে পারি কে ε0। ε0 তো আমরা জানি, কেটা আমাদের ক্ষেত্রে নতুন টার্ম, আর এটা কিন্তু ধ্রুবক নয়, এটাকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটিও বলা হয়। এপসাইলন জায়গায় লিখতে পারি কে ε0। ওকে, সো মডিফাই করে আমরা লিখতে পারি এফ ইকুয়াল টু 1/4π K⁻0 Q1 Q2 বাই r²। ওকে, এটাই হচ্ছে কুলম্বের সূত্রের সাধারণ রূপ। আচ্ছা, সো ফাইনালি আমরা কি পেলাম? এফ ইকুয়াল টু 1/4π K⁻0 Q1 Q2 বাই r²। এটা কুলম্বের সূত্রের সাধারণ রূপ। এই ফর্মুলাটা যে কোনো মাধ্যমের ক্ষেত্রে প্রযোজ্য। এই ফর্মুলা থেকেই তোমরা বলো বায়ু মাধ্যম যদি হয়, বায়ু মাধ্যমের ক্ষেত্রে কে এর মানটা হয়ে যায় 1, তখন ফর্মুলাটা কি হয়ে যাবে? ফর্মুলাটা হয়ে যাবে এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2 বাই r²। দেখো এটা আমরা একটু আগেই করেছি, তাই না? এই ফর্মুলাটা কখন ছিল? এসআই ও বায়ু মাধ্যমের ক্ষেত্রে। এই জন্য আমি বলছি যে এইটা হচ্ছে কুলম্বের সূত্রের সাধারণ রূপ। ওকে, নেক্সট ভিডিওতে আমরা পড়ব কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। কুলম্বের সূত্রের ভেক্টর রূপ নেক্সটে আমরা পড়ব কুলম্বের সূত্রের ভেক্টর রূপ। ওকে।